সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কেউ আমার নামে মিথ্যা প্রচার করছে, মিথ্যা বলছে, সেটা নিয়ে আমি চিন্তিত না বলেছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক প্রভাব বরদাস্ত করা হবে না, শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। অপরদিকে হজযাত্রীদের হয়রানি রোধে বিমানমন্ত্রীর কঠোর নির্দেশনা। আরও থাকছে সবার আগে বাংলাদেশ নীতি সমর্থন চীনের, সম্পর্ক আরও জোরালো করার অঙ্গীকার। এবং সবশেষে থাকছে শেখ হাসিনা সহ ৬ আসামিকে হাজির হতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, আমি অপপ্রচার নিয়ে চিন্তিত না। কেউ আমার নামে মিথ্যা প্রচার করছে, মিথ্যা বলছে, সেটা নিয়ে আমি চিন্তিত না, কারণ আমাদের অনেক কাজ আছে। তিনি বলেন, 12ই ফেব্রুয়ারি আমাদের আকাঙ্ক্ষার নির্বাচন, সেই নির্বাচনে আমি জয়ী হয়ে আসছি আল্লাহ তাআলার অশেষ রহমতে। কিন্তু সেই জয়ের মধ্যে জয় পাবার আগ পর্যন্ত অনেক চড়াই উত্তরাই আমাদের পার হতে হয়েছে। আমাদের প্রতিপক্ষ যারা ছিলেন তারা বিভিন্নভাবে কেন্দ্র দখল করার অনেক প্রচেষ্টা করেছেন। রবিবার এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এর আগে নির্বাচনে ঢাকা ১৩ আসনের সহিংস ঘটনায় আহতদের দেখতে সকালে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে যান তিনি। শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, অনেকগুলো কেন্দ্র তারা দখল করতে গেছেন, কিছু কেন্দ্রে তারা দখল করতেও সক্ষম হন সাময়িক সময়ের জন্য। এবং আমি আবার ধন্যবাদ জানাই আইন শৃঙ্খলা বাহিনী, আর্মড ফোর্সেস যারা টহলে ছিল সকলকে, কারণ তারা সকল দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন। যেই জায়গাগুলোতে আমাদের প্রতিপক্ষরা কেন্দ্র দখল করে ভোট চুরির চেষ্টা করেছিল, সেই জায়গাগুলোতে প্রথমে আমাদের কর্মী বাহিনীরা থামাতে চেষ্টা করে এবং তারপর আর্মড ফোর্সেস এবং আইন শৃঙ্খলা বাহিনীরা শক্তভাবে তাদেরকে প্রতিহত করে। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী পৌঁছবার আগে বা আর্মড ফোর্সেস পৌঁছবার আগে কিছু জায়গায় আমাদের নেতাকর্মীদের ওপর ভীষণভাবে হামলা হয়। ববি হাজ্জাজ বলেন, আমার কয়েকশো নেতাকর্মীরা আহত হয়েছে। আজকে আপনাদের প্রেস কনফারেন্স ডেকেছি কারণ আমার একজন নেতা একটা কেন্দ্রে এতটাই তাকে আহত করা হয়েছে যে উনি এখন মৃত্যুর সাথে লড়াই করছেন। সো এই যে মৃত্যুর সাথে লড়াই করছেন, এইটা আমরা কখনোই কোনো ধরনের আইনি বিচার ছাড়া ছেড়ে দিতাম না, এখনও ছেড়ে দেব না। তিনি বলেন, হায়দার আলী সাহেব মৃত্যুর সাথে লড়াই করছেন। এই প্রত্যেকটা ঘটনায় এখন আমরা আইনি পদক্ষেপে যাব, থানায় মামলা দেওয়া হবে। গতকাল রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে চাঁদাবাজি ও ছিনতাইয়ের ঘটনায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ববি হাজ্জাজ বলেন, গতকাল একটা খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে। আমি ইমিডিয়েট আদাবর থানার দায়িত্বপ্রাপ্ত ওসির সাথে কথা বলি, ডিসির সাথে কথা বলেছি যত তাড়াতাড়ি সম্ভব অ্যারেস্ট করেন। এবং গতকাল রাতেই মেইন আসামি রাসেল সহ আরও 4 জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের ওপর আক্রমণ হয়েছিল এমব্রয়ডারি মালিক সমিতির সাথে। আজ বিকাল 4টায় আমি মিটিং ডেকেছি, তাদের সাথে বসব। তিনি আরও বলেন, আপনাদের আরও জানিয়ে রাখি যে আদাবর থানা, মোহাম্মদপুর থানা, শেরেবাংলা নগর থানা এবং হাজারিবাগ থানা, এই 4টে থানার ওসিদের সাথে ইতিমধ্যে কথা বলেছি যে তাদের আরও পর্যাপ্ত পরিমাণে শক্তিশালী হতে, কারণ আর্মি ক্যাম্পগুলো সরে যাচ্ছে। শক্তিশালী হতে কি কি প্রয়োজন তারা আমাকে তালিকাভুক্ত করে জানিয়েছেন। তাদের লোকজন কত প্রয়োজন, গাড়ি কত প্রয়োজন, কি কত প্রয়োজন, এগুলো ইতোমধ্যে কমিশনার অফিস এবং আইজিপির অফিসের সাথে কমিউনিকেট করেছি। ডিএমপি কমিশনার অফিস আমাকে নিশ্চিত করেছে যে অনেকগুলো জিনিস তারা খুব শিগগিরই এই থানাগুলোতে পৌঁছে দিতে চেষ্টা করবেন এবং দেবেন। সো সেই জায়গা থেকে আমরা কাজ করছি। এক রাতে সবকিছু ঠিক হয়ে যাবে না, কিন্তু ঠিক করার জন্য যে আমরা নিয়মিত কাজ করছি, অক্লান্তভাবে কাজ করছি। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক প্রভাব বরদাস্ত করা হবে না, শিক্ষা প্রতিমন্ত্রী। শিক্ষা খাতকে দুর্নীতিমুক্ত ও দলীয়করণ মুক্ত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, শিক্ষা মন্ত্রণালয়কে সম্পূর্ণভাবে করাপশন ফ্রি, দুর্নীতিমুক্ত রাখা হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বরদাস্ত করা হবে না। রবিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, দুটি বিষয়ে আমরা একদম আপোষহীন, দুর্নীতি ও দলীয়করণ। শিক্ষা খাতে কোনো রাজনৈতিক প্রভাব চলবে না। ব্যক্তিগত জীবনে কে কি রাজনীতি করেন সেটি বিষয় নয়, কিন্তু শিক্ষা ব্যবস্থার ভেতরে কোনো পলিটিসাইজেশন আমরা হতে দেব না। তিনি বলেন, শিক্ষকরা যে লিখিত দাবি পেশ করেছেন সেগুলো গুরুত্বের সঙ্গে আমলে নেওয়া হয়েছে।
বিভিন্ন দাবির মধ্যে যেসব স্ট্যান্ডিং ইস্যু আছে সেগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিতে চাই না, আপনাদের সঙ্গে আলোচনা করেই দীর্ঘমেয়াদী সমাধানে যেতে চাই, যাতে 5 বা 7 বছর পর একই দাবিতে আবার আন্দোলনে না নামতে হয়। শিক্ষকের মর্যাদা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, শ্রেণীকক্ষে শিক্ষকরা যে দায়িত্ব পালন করেন তার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা হবে। কারিকুলাম সংস্কারের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, ইংরেজি মাধ্যম, বাংলা মাধ্যম, মাদ্রাসা এবং আলিয়া সব ধারাকে একটি সাধারণ কাঠামো বা জেনারেল আমব্রেলার আওতায় আনার পরিকল্পনা রয়েছে, তবে তা হবে ধীরে ও পর্যালোচনার মাধ্যমে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এটি শুধু শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তে সম্ভব নয়। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বয় প্রয়োজন। ইতিমধ্যে এ বিষয়ে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে এবং আর্থিক হিসাব প্রস্তুতের কাজ চলছে। অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, এসব দাবি আবেগের নয়, যৌক্তিকতার জায়গা থেকেই এসেছে। সমাধানের প্রস্তাবগুলো আরও সুস্পষ্টভাবে উপস্থাপন করা হলে তা বাস্তবায়নের পথ সহজ হবে। এনটিআরসিএ সহ শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণ কাঠামো নিয়ে সচিবকের সাথে আলোচনা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। মাদ্রাসা ও কারিগরি শিক্ষা, মাধ্যমিক এবং উচ্চশিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা এই 3 বিভাগের মধ্যে সমন্বয় বাড়িয়ে কাঠামোগত সাদৃশ্য আনার উদ্যোগ নেওয়া হবে। এ সময় সভায় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আনুশাহুল ইসলাম মিলন এবং শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও কুমিল্লা 2 আসনের সংসদ সদস্য সেলিম ভুইয়া। অপরদিকে হজযাত্রীদের হয়রানি রোধে বিমানমন্ত্রীর কঠোর নির্দেশনা। হজযাত্রীরা যাতে হয়রানির শিকার না হন সেই বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। তিনি বলেন, হাজিদের সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে হজ সম্পন্ন নিশ্চিত করা রাষ্ট্রের কর্মচারী হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব। এক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না। রোববার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হজ ব্যবস্থাপনা অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, হজ ফ্লাইট পরিচালনা, ইমিগ্রেশন প্রক্রিয়া, লাগেজ ব্যবস্থাপনা, ক্যাম্পে থাকা খাওয়া এবং স্বাস্থ্যসেবা সহ প্রতিটি ক্ষেত্রে সমন্বিত তদারকি জোরদার করতে হবে। যাত্রীদের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আগাম প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশও দেন তিনি। সভায় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, উপযুক্ত ব্যক্তি উপযুক্ত স্থানে দায়িত্ব পালন করছেন কিনা তা আমরা নিশ্চিত করব। তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জবাবদিহিতা বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন। মন্ত্রী ও প্রতিমন্ত্রী শিগগিরই হজ ক্যাম্প পরিদর্শন করে সার্বিক অবস্থা সরেজমিন পর্যবেক্ষণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। সভায় আসন্ন হজ মৌসুমে ফ্লাইটের চাপ বিবেচনায় হজ ফ্লাইটের ফ্রিকোয়েন্সি বৃদ্ধির বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামাল উদ্দিন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার, দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়ন এবং হজযাত্রীদের সেবার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার উপর গুরুত্বারোপ করা হয়। আরও থাকছে সবার আগে বাংলাদেশ নীতি সমর্থন চীনের, সম্পর্ক আরও জোরালো করার অঙ্গীকার। বিএনপি নেতৃত্বাধীন সরকারের সবার আগে বাংলাদেশ নীতিকে সমর্থন জানিয়ে চীন আশা প্রকাশ করেছে এই সরকারের আমলে নতুন উচ্চতায় পৌঁছাবে ঢাকা বেইজিং সম্পর্ক। আজ রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে এই আশাবাদ ব্যক্ত করেন। তিনি জানান, নতুন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন বাংলাদেশ সম্পর্ক, দ্বিপাক্ষিক সহযোগিতা, রোহিঙ্গা সমস্যা সহ নানা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও স্বাভাবিকভাবে সম্পন্ন হয়েছে। এটি বাংলাদেশের জনগণের জন্য এক বিজয় এবং দেশের জনগণের জন্য গুরুত্বপূর্ণ অর্জন। ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের জন্য বন্ধুপ্রতিম নিদেশী হিসেবে এবং একটি সমন্বিত, কৌশলগত ও সহযোগী অংশীদার হিসেবে চীন 2 দেশের সম্পর্ককে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের সুশাসন নিশ্চিতে চীনের সমর্থন থাকবে। 2 দেশের সম্পর্কের বিষয়ে মন্তব্য করতে গিয়ে ঐতিহাসিক পটভূমির উল্লেখ করে ইয়াও ওয়েন বলেন, চীন বাংলাদেশ সম্পর্কের ভিত্তি স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরে তার মা খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তা আরও জোরালো হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকারের সঙ্গে সম্পর্কের সেই ঐতিহ্যকে আরও এগিয়ে নিতে প্রস্তুত রয়েছে চীন। 2 দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছাবে। চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সংহতি, স্থিতিশীলতা, সার্বভৌমত্ব, স্বাধীনতা ও অখণ্ডতা রক্ষার প্রতিও
চীনের সমর্থন রয়েছে। বাংলাদেশ ফার্স্ট নীতির প্রতি চীনের সমর্থন রয়েছে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে সহায়তা করবে চীন। বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সব খাতে সহযোগিতা এগিয়ে নিতে তৈরি রয়েছে চীন। এই পটভূমিতে দুই দেশের সম্পর্কের আরও ভালো ভবিষ্যতের ব্যাপারে আশাবাদী চীনের রাষ্ট্রদূত। বাংলাদেশের ওপর চীনের প্রভাব কমাতে যুক্তরাষ্ট্রের চাপের বিষয়ে জানতে চাইলে ইয়াও ওয়েন বলেন, আমাদের মুখপাত্র এ নিয়ে দুটি বিবৃতি দিয়েছেন, আপনি সেগুলোকে দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করতে পারেন। তবে আমি জোর দিয়ে বলতে চাই, বাংলাদেশ কিংবা দক্ষিণ এশিয়ার কোনো দেশের সঙ্গে চীনের সহযোগিতা পুরোপুরি জনগণের স্বার্থে এবং এজন্যই এতে মানুষের সমর্থন রয়েছে। কাজেই আমাদের সহযোগিতা তৃতীয় কোনো পক্ষকে লক্ষ্য করে নয় এবং তা বিদেশি কোনো পক্ষের উপর প্রভাব ফেলবে না। তাই বাংলাদেশ কিংবা দক্ষিণ এশিয়ার কোনো দেশের সঙ্গে আমাদের সহযোগিতাকে যারা ক্ষুণ্ণ করতে চায় তাদের অপপ্রয়াস ব্যর্থ হতে বাধ্য। তিস্তা প্রকল্প নিয়ে এক প্রশ্নের জবাবে ইয়াও ওয়েন বলেন, দীর্ঘদিন ধরে তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা চলমান রয়েছে। এটি শিগগিরই শুরু হবে, এটিই তার অন্যতম প্রত্যাশা। বৈঠকে তিস্তা নদী সম্পর্কিত প্রকল্প সহ অন্য দীর্ঘমেয়াদী প্রকল্পগুলো বাস্তবায়নের অঙ্গীকার করা হয়েছে বলে উল্লেখ করেন ইয়াও ওয়েন। ইয়াও ওয়েন জানান, বাংলাদেশের আত্মনির্ভরশীল, সুরক্ষিত ও গণতান্ত্রিক উন্নয়নের জন্য চাকরির সুযোগ সৃষ্টি, বিনিয়োগ, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে চীনের সহযোগিতা অব্যাহত থাকবে। এবং সবশেষে থাকছে শেখ হাসিনা সহ 6 আসামিকে হাজির হতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ। 2016 সালে ঢাকার কল্যাণপুরে জাহাজবাড়িতে ইসলামী মনোভাবাপন্ন 9 তরুণকে ইসলামী নাটক সাজিয়ে হত্যার ঘটনায় করা মানবাধিকার অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 6 আসামিকে ট্রাইব্যুনালে হাজির হতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 আজ রোববার এই আদেশ দিয়েছেন। এই ট্রাইব্যুনালের অপর 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। এই মামলার পরবর্তী শুনানির দিন আগামী 8 মার্চ ধার্য করা হয়েছে। মামলাটির 8 আসামির মধ্যে 6 জন পলাতক। তারা হলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ মারুফ হাসান, পুলিশের বিশেষ শাখার প্রধান মুনিরুল ইসলাম, সাবেক যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায় এবং সাবেক যুগ্ম কমিশনার মোহাম্মদ আব্দুল বাতেন। পলাতক এই 6 আসামিকে হাজির হতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। অপর 2 আসামি সাবেক পুলিশ মহাপরিদর্শক AKM শহীদুল হক এবং ঢাকা মহানগর পুলিশের ডিএমপি সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।